বুঝলি ভাগ্নে, এতদিনে ব্যবসাটা বেশ ভালোভাবে জমে উঠেছে। অনেকদিন পরে যেন নিশ্চিন্ত লাগছে। যা বলেছো মামা, সামনের সপ্তাহে কুসুমপুর গ্রামের মোড়লের নাতির অন্নপ্রাশন গো। মোড়ল আমাদেরকেই বায়না দেবেন। বলিস কি রে? হ্যাঁ, এ তো দারুণ খবর। কিন্তু তুই কি করে জানলি? সব খবর রাখতে হয়, বুঝেছো? এখন গোয়ালে গরুও রয়েছে অনেক, যা দুধ দোয়ানো হবে না। এই গণেশ, এই কিসের একটা এই পোড়া পোড়া গন্ধ ভেসে আসছে না? হ্যাঁ, জঙ্গলের মধ্যে এটা হঠাৎ কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে না? হ্যাঁ হ্যাঁ মামা, যেন মনে হচ্ছে খুব কাছে কিছু একটা পোড়ানো হচ্ছে। কিন্তু কিন্তু ও মামা, ওটার সামনে কি? পরেশ সামনের দিকে তাকাতেই দেখল আবছা অন্ধকারের মধ্যে থেকে এক পাল গরু তাদের দিকেই এগিয়ে আসছে। আর একদম সামনের গরুটার পিঠের উপরে বসে আছে একটা ছেলে। এত রাতে এই দৃশ্য দেখে গণেশ আর পরেশের শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত নেমে গেল। তারা এতটাই স্তম্ভিত হয়ে গিয়েছিল যে এক পাও নড়তে পারছিল না। ঠিক তখনই, মালিক, আমাকে চিনতে পারলেন না? হরে হরি হরিশ, কিন্তু তুই তো... আমার যে পুরনো হিসেব মেটানো বাকি আছে মালিক, প্রতিশোধ নেওয়া বাকি আছে। মামা, মামা গো, ও মামা, পালাও। তুই এখানে কি করছিস? চলে যা, চলে যা বলছি, নইলে তোর শেষ আমার হাতেই হবে। চলে যা। ওরে বাবা রে! আমি কিছু করিনি, আমি কিছু করিনি, বিশ্বাস করো হরিশ, আমি কিচ্ছু করিনি। আজকে সব হয়ে কোনো লাভ নেই মালিক। এবার তোমার পাপের প্রতিশোধ আমি নেব, আমি নেব। না 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 না। অন্যদিকে উন্মাদের মতো ছুটতে ছুটতে গণেশ যখন জঙ্গলের চৌহদ্দি পেরিয়ে সে ছুটতে ছুটতে সেখানে গিয়ে পড়ল। কি হয়েছে? ওরে, এ তো আমাদের গণেশ রে। এত রাতে কোথা থেকে আসছিস? হয়েছে কি? মামাকে বাঁচাও, দয়া করে আমার মামাকে বাঁচাও, মেরে ফেলবে। ও ও আমার মামাকে মেরে ফেলবে। পরেশ, কি হয়েছে তার? কোথায় সে? হিংসার বসে পরে এটা অন্যায় করেছে, তা শাস্তি তো পেতেই হতো। আমি আমি তোমাদের কাছে সাহায্য চাইছি, আর আর তোমরা আমার মামার নামে উল্টো পাল্টা বলছো। উল্টো পাল্টা? উল্টো পাল্টা কে বলেছে? আমরা যে বলেছি তা সব 100% সত্যি কথা। দয়া করে বলবে ব্যাপারটা কি? সে প্রায় মাস পাঁচেক আগের কথা। তখন হয়তো তুই গ্রামে ছিলি না। আমাদের গ্রামের ছেলে হরিশ ওই পরেশের গোয়ালেই কাজ করতো। কিন্তু একদিন... এটা এটা আপনি কেন করছেন মালিক? হ্যাঁ, আমাকে দিন, আমাকে দিন। না না, তুই কেন করবি? এখানে মালিক তো তুই, আমি তোর চাকর, তাই না? বেলা 10টা বাজলো আর এতক্ষণে নবাব পুত্তুরের আসার সময় হলো। না মালিক, আসলে মায়ের শরীরটা কাল হঠাৎ করেই খারাপ হয়ে গেছিল। সারা রাত জেগেছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। তাই তো, কাল তোর মায়ের শরীর খারাপ, আজকে তোর শরীর খারাপ, এই হিসাব নিয়েই আমি বসে থাকি। আমার তো আর কোনো কাজ নেই। এইভাবে কেন বলছেন মালিক? এমনিতে তো আমি রোজ সময় মতোই আসি, বলুন। হ্যাঁ, তাছাড়া... এই, তাই জন্য কি তোকে মাথায় করে রাখবো নাকি হতচ্ছাড়া? এদিকে গরুর দুধ পড়ে রয়েছে, সেগুলো নষ্ট করে ওর খেসানো কে দেবে? তোর বাপ। আপনি বাপ মা তুলে কেন কথা বলছেন মালিক? আমি আপনার কাছে কাজ করি, কিন্তু তার মানে এই নয় যে আপনি আমাকে যা ইচ্ছে তাই বলে অপমান করবেন। হ্যাঁ, কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার মুখে মুখে কথা বলিস? তোর এত সাহস? বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো, বেরো। আর যেন তোকে কাল থেকে এ মুখ হতে না দেখি।
ভালোই হলো আপনি বললেন, নইলে আমি নিজে থেকেই আর এমুখ হতাম না। যেখানে আত্মসম্মান নেই সেখানে আমি কাজ করতেও চাই না। এরপরের 1 মাসের মধ্যেই হরিশ তার জমানো টাকা দিয়ে 2টো গরু কিনে এনে নিজের ব্যবসা শুরু করলো। সে পাশের গ্রাম শীতলপুরে তার গরুর দুধ বিক্রি করতে লাগলো। তার কঠোর পরিশ্রম আর সততার জন্য খুব অল্প সময় হরিশের ব্যবসা জমে উঠল। আর স্বাভাবিকভাবেই সে হয়ে উঠল পরেশের চোখের বালি। সত্যি কি যে শুরু হলো গ্রামে, কিছুই বুঝতে পারছি না। একের পর এক 4-4টে বাচ্চা কেমন মরে গেল। পরশুদিন যখন আমার ওই পাশের বাড়ির ঘোষদের বাচ্চাটা মরল, ওর মায়ের কান্না শুনে যেন যে বুক ফেটে যাচ্ছিল গো। কিন্তু কে এরকম করছে বলো তো? এই ছোট ছোট বাচ্চাগুলোকে মেরে কার কি লাভ হচ্ছে? বাবা, এ তো দেখছি সভা বসে গেছে। আর এখানে যে হরিশ বাবু রয়েছেন দেখছি, তা এত ব্যস্ত মানুষ হঠাৎ আজকের এইখানে কি মনে করে? কি যে বলেন, এই যে গ্রামে ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে সেই নিয়ে সবাই চিন্তা করছে, এই আর কি। হ্যাঁ, সে আর কি করা যাবে? যেই হারে লোকের পাপ বাড়ছে তার ফল তো ভুগতেই হবে। এই যেমন তুই আমার ব্যবসা খেয়ে বসে আছিস। কি আমি আপনার ব্যবসা খেয়েছি? এই গ্রামে আপনার ব্যবসা আছে বলে আমি পাশের গ্রামে গিয়ে ব্যবসা করছি, আর আপনি বলছেন? তার মানে কি বলতে চাইছিস? যে তুই এই গ্রামে ব্যবসা করলে আমার ব্যবসা মার খাবে? ওরে দুদিনের ছোকরা, সে আবার আমাকে চোখ রাঙাচ্ছে। দেখো তোমরা, দেখো দেখো দেখো। আরে তোমরা কি ঝামেলা শুরু করলে বলো তো? থামো দিকে, থামো থামো। এই, ওর মতন জোচ্চোরা ঠক ছেলের সাথে আমার ঝামেলা করতে বই গেছে। ও কি ভেবেছে আমি জানি না? দুধে জল মিশিয়ে বিক্রি করেই তোর ব্যবসা এত ফুলে ফেপে উঠেছে। কি বললে? আমি দুধে জল মেশাই? এরকম অসৎ কাজ আমি করি না। এই কাজ তুমি করতে আর এখনো করো। কিছু বলি না বলে যা ইচ্ছে তাই বলে যাবে? হ্যাঁ, যা ইচ্ছে তাই আমি বলেছি নাকি? হ্যাঁ, কি ভুল বলেছি কিছু? আমার থেকে ব্যবসা শিখে আমায় মাত দিয়েছিস তুই। হ্যাঁ, তোকে আমি ছাড়বো না। সেটাই বলো না। আমি উন্নতি করেছি দেখে তোমার গায়ে জ্বালা ধরেছে? শুটে কোথাকার, তোমার সম্মান করি বলে দেখেও কিছু বলিনি, কিন্তু আর নয়, এইবার এই গ্রামে আমি ব্যবসা করবোই বলে দিলাম। তুই আমাকে কি হুমকি দিচ্ছিস নাকি রে ছোকরা? ওরে দেখা দেখি, আমি যদি তোর ব্যবসা বন্ধ না করি তবে আমার নামও পরেশ অধিকারী নয়। আরে যাও যাও, এসব ফাঁকা হুমকিতে আমি ভয় পাই না। যা করার করে নাও, যত সব। আর সেই ঝগড়ার রাতেই হরিশের গোয়াল ঘরে কে যেন আগুন লাগিয়ে দিয়েছিল। অভাগা হরিশ সেই দিনও সেখানেই শুয়েছিল। গোয়াল ঘর সমেত আগুনে পুড়ে তারও মৃত্যু হয়। সেদিন আমরা সকলেই পরেশকেই সন্দেহ করেছিলাম, কিন্তু প্রমাণ ছিল না দেখে কিছু বলতে পারিনি। তবে আজকে বুঝতে পারছি ওই জন্যই হরিশের ভূত ওকে ধরেছে। আরে বাবা, সবই বুঝলাম, কিন্তু কিন্তু তাই বলে মামাকে ওইভাবে ফেলে রাখাটাও তো অন্যায় নাকি? তোমরা তোমরা দয়া করে চলো না আমার সাথে, চলো। গণেশের কথা শুনে গ্রামবাসীরা তার সাথে জঙ্গলের দিকে খুঁজতে গেল। রাত তখন বেশ গভীর। অন্ধকারে যতটা সম্ভব ভালো করে খোঁজার পরেও পরেশের কোনো হদিশ মিলল না। অবশেষে গ্রামবাসীরা বেশ ক্লান্ত হয়েই বলে উঠল, বাবা গো, পরেশকে খুঁজে পাওয়া যাবে না, বুঝেছো? ওই হরিশের ভূত নিশ্চয়ই ওকে মেরে ফেলে প্রতিশোধ নিয়েছে। এবারে চলো আমরা ফিরে যাই। মামা, মামা, হে ভগবান, আমার চোখের সামনে এইভাবে মামাকে নিয়ে নিলে। ওটাকে ওটাকে ওরে বাবারে, এ তো দেখছি পরেশের ভূত রে। ওরে বাবারে, তোমরা কি পাগল হলে নাকি? হ্যাঁ, আমি ভূত হতে যাবো কেন? কি কিন্তু তোমাকে যে হরিশের ভূত নিয়ে গেছিল। ও আমাকে নিয়ে যায়নি, আমাকে বিশেষ কাজের জন্য বলেছিল। নাটক! প্রথমে ওকে হিংসে করে খুন করে আবার নাটক হচ্ছে, বেটা খুনি। কি আবল তাবল বকছো তোমরা?
আমি ওকে খুন করতে যাবো কেন? তাহলে তোমার সাথে হয়েছিলটা কি? হ্যাঁ, ভেবো না মিথ্যে বলে পার পেয়ে যাবে। গণেশ এসে আমাদেরকে সব বলে দিয়েছে কিন্তু। আরে আমি মিথ্যে কথা বলতে যাবো কেন? আমি তোমাদের সবটা বলবো, কিন্তু এখন নয়। এই যে আমি এখন ভীষণ ক্লান্ত, আমি একটু ঘুমোতে চাই। পরেশ ক্লান্ত শরীরে তার বাড়ির দিকে চলে গেল। গণেশও তার পিছু পিছু গেল। এদিকে গ্রামের লোকের কৌতূহল যেন তুঙ্গে পৌঁছে গেল। সেদিন বিকেলের দিকেই তারা সকলে পরেশের বাড়িতে গিয়ে হাজির হলো। পরেশ তখন একটু সুস্থির হয়েছে। গ্রামবাসীদের দেখেই বাবা, সকলের এত কৌতূহল যে ঠিক এসে পড়েছে দেখছি। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। এবারে ভনিতা না করে বলো দেখি ব্যাপারটা কি? তোমাকে হরিশের ভূত ধরে নিয়ে গেল কেন, আর জ্যান্ত ছেড়েই বা দিল কেন? আর আমরা সকলেই জানি যেদিন তোমার সাথে হরিশের ঝামেলা হয়েছিল সেই রাতেই হরিশের গোয়াল ঘরে আগুন লেগে তার মৃত্যু হয়। হ্যাঁ, এত বড় প্রমাণের পরেও কি বলে দিতে হবে যে এই কাজ কে করেছে? তোর অনেক ভাগ্য ভালো যে হরিশের ভূত তোকে ছেড়ে দিয়েছে, নইলে। এই চুপ, দয়া করে তোমরা একটু চুপ করবে। আমি হরিশকে খুন করিনি, বরং হরিশ আমাকে তার আসল খুনিকে শাস্তি দেওয়ার জন্যই নিয়ে গিয়েছিল। আসল খুনি? তার মানে? হ্যাঁ, আসল খুনি। গতকাল রাতে যখন অতগুলো গরুর সাথে আমি হরিশকে দেখি, সত্যি বলতে কি আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তারপরে সে শান্ত স্বরে আমাকে বলল, ভয় পেও না মালিক, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, বরং আজকে আমি একটা সাহায্যের জন্য তোমার কাছে এসেছি। সাহায্যের জন্য? কিসের সাহায্য? শুধু আমার নয়, গোটা গ্রামের সাহায্য মালিক। গত 1 বছর ধরে আমাদের গ্রামে একের পর এক ছোট্ট বাচ্চাদের মৃত্যু হয়েছে, কিন্তু তোমরা সকলে তাকে স্বাভাবিক ঘটনা ভেবেছ। তার মানে সেই মৃত্যুগুলো স্বাভাবিক নয়? একেবারেই নয় মালিক, এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে, রয়েছে এক নোংরা খেলা। তুই কি বলছিস? হ্যাঁ, কিন্তু কে করেছে এইসব? আর তুই এসব জানলি কি করে? তখন দুধের ব্যবসার কাজে প্রতিদিন কাক ভোরে উঠে কুসুমপুরে যেতে হতো। যখন আমি বেরোতাম তখনই দেখতাম গ্রামের বিপিন সামন্ত শ্মশানের দিক থেকে হেঁটে আসছে। তার পরনে কিন্তু সাধারণ পোশাক থাকতো না, বরং থাকতো কালো একটা মিশমিশে বস্ত্র। অত সকালে তাকে শ্মশানের দিক থেকে আসতে দেখেই মনে খটকা লেগেছিল। কিন্তু এরপর যখনই গ্রামে একের পর এক বাচ্চা মরতে শুরু করলো, ঠিক সেদিনই ওকে সেই বাচ্চার বাড়ির কাছে দেখতে লাগলাম। মনে সন্দেহের জন্ম হতেই একদিন তার পিছু নিলাম। তারপরে মালিক মালিক আবার অমাবস্যার রাত এসেছে, তার সাথে এসেছে নতুন রক্তের স্বাদ। নতুন বাসি রক্তের স্বাদ, আর তার সাথে সাধনা। হরি ওম। এইখানে সুবল সার ছেলেটাকে পুঁতেছিল। আমি ওই নিম গাছের ডালে বসে সব দেখেছি। ওই শাহবাড়ির ছেলেটার দিকে অনেকদিন ধরেই তাক করে বসেছিলাম। পরশুদিন সুযোগ পেতেই ফল দেবার নাম করে বিষ ফলটা দিয়ে দিলাম। তোমার তো এটাই বন্দি মালিক,
বিষাক্ত ফল খেয়ে মুখে রক্ত উঠে যখন বাচ্চাগুলো মরে, দেখে কি শান্তি যে লাগে। এই ফন্দির জোরেই তো এতগুলো বাচ্চাকে চুপচাপ শেষ করে দিলাম। শুধু ভাব যে কেন এদের হচ্ছেটা কি? হ্যাঁ, এ ভগবান, কি বলছে বিপিনদা? গ্রামের নিরীহ নিষ্পাপ বাচ্চাগুলোকে ও খুন করছে, কিন্তু কেন? এই তো পেয়েছি। একটু বেশি গভীরেই পুঁতে রেখেছিল। রাত গভীর হলো মালিক, এবার সাধনা শুরু করতে হবে। বিপিনদা সেই সদ্য পচতে শুরু করা বাচ্চাটার দেহের উপরে উঠে বসল। তারপরে তার বুকটা ছিঁড়ে সেখান থেকে রক্ত বের করে প্রথমে নিজের মুখে মেখে নিল, আর তারপরেই বলে উঠল, জয় চামুণ্ডে, জয় চামুণ্ডে। কি স্বাদ! জয় চামুণ্ডে। এই প্রসাদ গ্রহণ কর মা, গ্রহণ কর। সেদিন সেই দৃশ্য দেখে পাগলের মতন ছুটতে ছুটতে বাড়ি এসেছিলাম। তারপর থেকেই কেবল একটাই কথা ভেবেছিলাম, কিভাবে বিপিনকে আটকানো যায়। গ্রামবাসীদের এই বিষয়ে কি আমার জানিয়ে দেওয়া উচিত? এর কিছুদিন পরেই একদিন গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় দেখলাম এই যে বিপিন, তার মানে ও আবার নয়। আমি এই অনর্থ আর কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। কিরে পল্টু, তোকে কেমন শুকনো লাগছে রে? এক ফল খাবি? আমার কাছে ভালো পেয়ারা আছে, খাবি? না, এই পল্টু, তোকে তোর মা ডাকছে, এক্ষুনি বাড়ি যা। হরিশ যে তুই এখানে? হ্যাঁ, ভাগ্যিস ঠিক সময় এসে পড়েছিলাম, নইলে আজকের পল্টুর এই ফল খাওয়াই শেষ ফল খাওয়া হতো। মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। এটা তুমি কি অনাচার শুরু করেছো বিপিনদা? গ্রামের ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলোকে খুন করে তাদের দেহ নিয়ে সব সাধনা করছো। কি মিথ্যে? সব মিথ্যে। কি উল্টো পাল্টা বলছিস তুই হরিশ? তুই জানিস তুই আমার উপরে কত বড় অভিযোগ দিচ্ছিস? আমি সব নিজের চোখে দেখেছি বিপিনদা। আমি তো ভাবতেই পারিনি তুমি। ছি 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 ছি, আমি তোমাকে শেষবার বলছি বিপিনদা, এরপর আমি কিন্তু গ্রামের লোককে সবটা বলে দেবো। হরিশ বিশ্বাস কর, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি তোর এই দুটো পায়ে ধরছি, তুই কাউকে কিচ্ছু জানাস না। আমি দিব্যি করছি, আর কোনোদিন এমন অপরাধ করবো না, কখনো না। তুমি সত্যি কথা বলছো তো? হ্যাঁ বিপিনদা, সত্যি বলছি হরিশ। আমাকে ক্ষমা করে দে, আমাকে একটা সুযোগ দে। সেদিন বিপিনের কথাই ভুলে আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু তার মাসুল আমাকে নিজের প্রাণ দিয়ে চোকাতে হয়েছিল। আমি যাতে আর কোনোদিন গ্রামের লোককে কিচ্ছু বলতে না পারি, পরদিন রাতেই সে আমার গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়, আর আমিও আমার গরুদের সাথে মারা পড়ি। কি তার মানে বিপিন গ্রামের বাচ্চাদের খুন করছিল আর সেই হরিশকে পুড়িয়ে মারে? হ্যাঁ, আমি গতকাল এইসব জানতে পেরেছি।
কিন্তু সে তোমাকে কেন আটকে রেখেছিল? কারণ ও আমাকে বলেছিল শ্মশানে সদ্য মৃত যেই বাচ্চার লাশ পুঁতে দেওয়া হয়েছিল সেগুলোকে তুলে আমি যেন দাহ করিয়ে দিই, যাতে ওই মৃতদেহ নিয়ে বিপিন আর সাধনা করতে না পারে। মামা, আর আর তুমি তাই করলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি বাচ্চাদের মৃতদেহ দাহ করা উচিত নয়, কিন্তু আমি সকলের মঙ্গলের কথা ভেবে এই কাজ করি। হরিশ বলেছিল আজকের কালকে সাধনা সম্পূর্ণ হলে বিপিন এতটাই শক্তিশালী হয়ে যাবে যে তাকে আর বাধা দেওয়া যাবে না। কিন্তু বিপিন, তার কি হলো? সেই দৃশ্য এখন আমার চোখের সামনে ভাসছে। তখন রাত প্রায় শেষ হতে চলেছে, আমি আড়াল থেকে দেখলাম বিপিন পাগলের মতন দেহটাকে খুঁজছে। এখানে এখানে এখানেই আমি দেহটাকে পুঁতেছিলাম। কিন্তু সেই দেহ যে তুমি আর কখনো পাবে না বিপিনদা। হরিশ, তুই তো মরে গিয়েছিলাম। তুই আমাকে হত্যা করেছিলি, কিন্তু আমি আবার ফিরে এসেছি নিজের প্রতিশোধ নিতে, তোকে তোর সঠিক জায়গায় পাঠাতে। মালিক, মালিক, দেখ 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 তুই 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 কিন্তু জানিস না হরিশ আমি কি করতে পারি। আমার আমার ক্ষমতা তো জানা নেই। আমি 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 তোকে শেষ করে দিতে পারি, কিন্তু শেষ তো আমাকে তুই করেই দিয়েছিস বিপিন। কি অপরাধ ছিল আমার? তোকে তো আমি কিছু করিনি, কিন্তু তুই, তবে এবারে আর না। ক্ষমা করে দে হরিশ, আমি আর কখনো করবো না, কখনো করবো না। কারণ আমি মৃত্যুর পরে বুঝেছি শত্রুর শেষ রাখতে নেই।